প্রিয় দর্শক, NY71 মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌরভ ইমাম। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের রাজনীতি, আমেরিকার রাজনীতি নিয়ে কথা বলি। আপনারা জানেন যে সদ্য শেষ হয়েছে বাংলাদেশের বহুল আলোচিত, বহুল কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। যেই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের দিগন্ত পেরিয়ে এই আমেরিকার মাটিতেও আলোচনা আশ্রয় পড়ছে এবং অনেকেই প্রত্যাশা কেমন হয়েছে নির্বাচন, কে হবে মন্ত্রিসভায়, কে যাবে মন্ত্রিসভায়, সব কিছু মিলিয়ে বাংলাদেশ দিকে চোখ, বাংলাদেশে যারা বড় হয়েছেন, বাংলাদেশে জন্ম হয়েছেন, যারা রাজনীতি করেছেন তাদের। তাই তো আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আমন্ত্রণ জানিয়েছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং আমাদের এই কমিটির অত্যন্ত প্রিয় মানুষ এমদাদ এইচ ভূঁইয়া রাজুকে। এমদাদ ভূঁইয়া রাজু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ সৌরভ ইমাম ভাই, আপনি আমাকে NY71 নিয়ে আসছেন। ধন্যবাদ আপনাকে। জি, আমরা আমাদের অনেক স্বপ্ন দেখি যে এই NY71 গণতন্ত্রের কথা বলবে, মাটি ও মানুষের কথা বলবে, রাজনীতিবিদদের কথা বলবে। সব কিছু মিলিয়ে আপনি যেহেতু রাজনীতির মানুষ, আপনি অনেক পরিচয় রয়েছে। আপনি এন্টারপ্রেনার, আপনি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সব কিছু ছাপিয়ে আপনার পরিচয় হচ্ছে আপনি একজন রাজনীতিবিদ এবং আমরা আপনাকে চিনি। অনেক মানুষ আপনাকে চেনে শুধু রাজনীতিবিদ হিসেবে। সুতরাং আপনি বাংলাদেশের রাজনীতি নিয়ে অত্যন্ত ভালো খবর রাখেন। সদ্য শেষ হয়েছে। এর আগে যে বারবার বলতে হয় যে বাংলাদেশের এর আগে একাধিক নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ ছিল, মানুষের প্রশ্ন ছিল, সব কিছু মিলে অনেকে খুব হ্যাপি যে নির্বাচনটা হয়েছে, অন্তত গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে অনেকের মতে। আপনার কাছে কেমন মনে হয়, কেমন দেখলেন আপনি এবারে নির্বাচনটা? এটাকে নির্বাচন বলা হয় কেন? দেশের সবচেয়ে বড় একটা দল আওয়ামী লীগ, স্বাধীনতার পক্ষে, এই দলটাকে বাইরে রেখে আপনি একটা নির্বাচন দিলেন। এটা তো একটা পাতানো নির্বাচন, এটা তো নির্বাচন না। আর কত পার্সেন্ট ভোট পড়ছে আপনি বলেন? প্রথমত আমি আপনার টক শোতে গিয়েছিলাম, IBTV-তে, আপনার সাথে আমার কথা হয়েছিল। তখন আমি বলেছি ভোট কেন্দ্র যদি ভোটাররা নাই যায়, এটা তো কোনো নির্বাচন না। তো মানুষের যেই আনন্দ ছিল, ওই আনন্দর ভিতরে গিয়ে যেন ভোট দেয় মানুষে, আমার মনে হয় ওইটা আমি দেখতে পাই নাই। আর প্রথমত নির্বাচনটা এটা একটা টোটালি ডক্টর ইউনূসের পাতানো নির্বাচন। এজ এ ইজ দ্য গেম, এটা গেম আমার কাছে মনে হয়েছে। আর নির্বাচন কেমন হয়েছে, আপনারও সোর্সিং আছে, আমারও সোর্সিং আছে, আপনি ভালো বলতে পারবেন আমার থেকে। আমার মনে হয় না নির্বাচনটা যেটা হওয়ার কথা ছিল সেটা হয় নাই। ওকে, আপনি রেশ ধরে বলতে হয়, আপনি আনন্দের কথা বললেন। বাংলাদেশে আসলে নির্বাচনটা কিন্তু একটা উৎসবের আমেজ, ঈদের আনন্দ হয়, একটা বেশ উৎসবমুখর পরিবেশ হয়। আমার সোর্সের কথা বললে, আমি কিন্তু অনেকের সাথে কথা বলেছি, আমরা দেখেছি যে ঢাকা থেকে অনেকেই ভোট দেওয়ার জন্য তাদের নিজ নিজ এলাকায় গিয়েছে। এর আগের একাধিক নির্বাচনে কিন্তু এমন হয়নি। সুতরাং এক্ষেত্রে আপনি কি উৎসবমুখর নির্বাচন বলবেন না? আমাকে প্রথমত বলেন, আপনি আমাকে বলতে হবে, আমার এলাকা মনে করেন ব্রাহ্মণবাড়িয়া, তা আমি ঢাকায় থাকি, কত পার্সেন্ট মানুষ ভোট দিতে গেছে আমার এমপিকে? ওকে, এটা উঠানামা করে না, উঠানামা তো করে। বাংলাদেশের 18 কোটির মানুষ, সেই জায়গার তো 40% ভোট পড়া উচিত আমার মনে হয়। অবশ্যই 40% ভোট তো মানে যেখানেই পড়া উচিত আমার মনে হয়। আমি আপনাকে বলেছিলাম ভোট কেন্দ্র, আপনি বলেছিলেন 65% মানুষ ভোট দেয়, বাট আমার মনে পড়ে সৌরভ ভাই, তখন আমি আপনাকে বলেছিলাম 45-এর উপরে ভোট কেন্দ্রতে মানুষ যায় না। এটা আমরা আমেরিকাতে থাকি, আমেরিকাতে যদি ওভারঅল চিন্তা করেন 65% মানুষ ভোট কেন্দ্র যায়, ভোট কাস্ট হয়, এর বাইরে কাস্ট হয় না। তা আমার কাছে মনে হয়েছে এটা কোনো নির্বাচন না। আর যেহেতু নির্বাচন হয়েই গেছে এবং বাংলাদেশের জনগণ মেনে নিছে এটা, তো এটাকে তো আর হাইডেন্সি করার কোনো হিডেন করার সুযোগই নেই। আর আমি আশাবাদী বাংলাদেশ ভালোভাবেই চলবে। দেখার বিষয় আছে, আপনিও আছেন, দেখব। অবশ্যই আমরা দেখবো, আমরা চাইবো দেশটা ভালো চলুক। কিন্তু একটা কথা, সেটা আপনারা আওয়ামী লীগের অনেক নেতা এরা আগে বলেছিলেন যে, আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে যখন ডক্টর ইউনূস ক্ষমতায় আসলো যে 6 মাস টিকবে না, তিনি 6 মাস টিকলেন, বলছেন নির্বাচন দিতে পারবে না, শেষ হয়ে যাবে দেশটা। উনি নির্বাচনও দিলেন এবং আপনার নির্বাচনের 1 মাস আগে অনেকে বলেছে নির্বাচন দেখেন কি হয়, নির্বাচন হবে না, এই নির্বাচন সম্ভব না, কিন্তু ঠিক মতো নির্বাচনটাও দিল। এখন বললেন যে বিএনপিও, অনেকেই বলতেছে বিএনপিও টিকবে না। আসলে আপনাদের আওয়ামী লীগ নেতা কর্মীরা যারা দায়িত্বশীল আছে, শেখ হাসিনা এখন পর্যন্ত একটা গঠনমূলক বক্তব্য দিতে পারেনি। তাইলে আপনারা কিভাবে বলেন যে আওয়ামী লীগ আবার ব্যাক করবে এবং সুষ্ঠু ধারায় আপনাদের আগে অবস্থানে সুসংহত অবস্থায় ফিরবেন? আমি আপনাকে সিম্পল একটা ম্যাথ অঙ্ক দেই। 71-এর পরে বঙ্গবন্ধুকে
যখন 15ই আগস্টে আগস্ট। মেরে ফেললো, হ্যাঁ 75 সালে মেরে ফেললেন। হ্যাঁ। তারপরে কিন্তু আমাদের দেশরত্ন শেখ হাসিনা কিন্তু আপনার লন্ডনে ছিলেন, শেখ রেহানা আপা উনি লন্ডনে ছিলেন। তো 21 বছর পরে এসেও কিন্তু আওয়ামী লীগের হালটা ধরছে। 21 বছর পরে কিন্তু আমরা ক্ষমতা আসছি। তো আমাদের কাছে এটা একটা বিগ ডিল মনে হচ্ছে না। এখন ইউনূস ক্ষমতা বসে আমাদেরকে ব্যান করছে, আমাদেরকে রাজনীতি নিষেধাজ্ঞা দিয়েছে, ছাত্রলীগকে দিয়েছে। এখন এটা যদি নিষেধাজ্ঞা না দিত, মানুষ মনে করেন ভোট কেন্দ্র যেত, আমি নির্বাচন করতাম, আমার কর্মী যারা আছে, যারা নেতাকর্মী তারাও নির্বাচন করতো, তাই না? তো এখানে তো নির্বাচন হয় নাই, আমার মনে হয় এটা নির্বাচন হয় নাই। এখন যেহেতু আপনি বলছেন এটা নির্বাচন, আপনার কথারও যুক্তি আছে, আমি যেটা বলবো, যেটা আপনি বললেন ইউনূস সাহেব 6 মাস ক্ষমতা থাকতে পারবে না, এটা কিন্তু কখনো আমাদের আওয়ামী লীগের কোন সোর্স থেকে আপনি পেয়েছেন সেটাও আমি জানি না। ইউনূসকে তো বসাইছে আমেরিকা, এটা আপনার মানতে হবে, তাই না? আর আমাদের নেত্রীর ডিফল্ট হওয়ার কারণ হলো করিডোর আমরা দেই নাই, উনি দিতে রাজি হয় নাই। যদি শেখ হাসিনা করিডোর দিত তাহলে আজকে ওনার দেশ থেকে যেতে হয় না, আমরা থাকতে পারতাম। তো উনি এই ব্যাপারে আপোষ করেন নাই, আমার যতটুকু মনে হয় উনি আপোষ করেন নাই, আর করবেও না। দেশ নিয়ে উনি আপোষ করবে না। আর মানুষের প্রতি ওনার 5ই আগস্টের পর থেকে রেসপেক্ট, শ্রদ্ধা, ভালোবাসা আরও দ্বিগুণ হয়ে গেছে। ইউনূস সরকার ভয় পেয়েছেন, জামাত ভয় পেয়েছেন, যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা না দিত তাহলে আওয়ামী লীগ বিপুল ভোটে অনেকগুলো আসন নিয়ে আবার সংসদে যেতেন। আবারও? হ্যাঁ, মানে রাষ্ট্র ক্ষমতায় যেত মানুষ 5ই আগস্টের পর থেকে শুনেন জ্বালাও পোড়াও দেখছে, সবাই তো অভ্যস্ত না, সবাই কিন্তু খুন খারাপি দেখে অভ্যস্ত না। বিল্ডিং বার্নিং করা, মানুষ বার্নিং করে মেরে ফেলা, এগুলো কিন্তু মানুষ অভ্যস্ত না। রেপ করা, এটা কিন্তু মানুষ অভ্যস্ত না। তো সাধারণ যেই মানুষগুলো ছিল বাংলাদেশে, আমার মনে হচ্ছে এবং আমার রিয়েলাইজ, এই মানুষগুলা তারা কমপ্লিটলি রিয়েলাইজ করছে, এবং আমাদের নেত্রীকে যারা পছন্দ করতেন না তারা এখনও পছন্দ করে ফেললেন। কেন? ওনার তো কোনো দোষ ছিল না, ওনার তো বিন্দুমতো দোষ ছিল না। উনি করিডোর দিলে উনি ক্ষমতা থাকতে পারতেন। উনি তো আগেই বলছেন, সাংবাদিক সম্মেলন করছেন, আমি করিডোর দিব না। এবং আমেরিকাকে 2 আঙ্গুলই দেখাইছেন উনি। আমেরিকাকে 2 আঙ্গুল দেখাইয়া আপনি ক্ষমতা থাকবেন, এটা খুব টাফ, এটা আপনার মানতে হবে। আপনার একটা মিচলে যাওয়া উচিত ছিল, বাট উনি তো বঙ্গবন্ধুর কন্যা, আপনার তো বুঝতে হবে ওনার ব্লাডটা কোত্থেকে আসছে। তো উনি এই ব্যাপারে আপোষ করেন নাই, আমার মনে হয় উনি আপোষ করবেও না। ওকে, আপনি বললেন যে উনি আবার যদি নির্বাচন হতো, আওয়ামী লীগ আবার একটা ভালো সংসদ সদস্য নিয়ে আবার সংসদে যেত, ভালো একটা ভোট পেয়ে। বাট আপনি কি একটু বলবেন যে 5ই আগস্টের পরে আওয়ামী লীগের নেত্রী থেকে শুরু করে একজন নেতা একটা ভালো স্পিচ দিছে যেই কথায় বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের নেতা করবে, রাস্তা নেমে যাবে, একটা ঘটনা বলতে পারবেন? আমি আপনার সুন্দর একটা কথা বলছেন। এখন আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রী, আমাদের নেত্রী আমাদেরকে চাঙ্গা করে রাখছেন। আমাদের নেত্রী আমাদের সাথে ফোন কলে, ভিডিও ভার্চুয়ালে কথা বলছেন। আমরা যারা ওনাকে পছন্দ, অল্প কিছু মানুষ, শুনেন, একটা মানুষ তো আর এত কিছু কন্ট্রোল করা সম্ভব না, তাই না? আর আপনার কি বলে, আমাদের আওয়ামী লীগের মন্ত্রীরা তাদের স্পিচ তারা দিয়েছেন, এটা জনগণ নিয়েছেও, ঠিক আছে। আর সেকেন্ড থিং হলো, মনে করেন বাংলাদেশের যেই প্রেক্ষাপট, আপনি একটা দলকে যখন ব্যান করে ফেলবেন, যে কোনো একটা প্রোডাক্টকে, আপনি একটা সুপার মার্কেটেই যান, একটা প্রোডাক্টকে যদি ব্যান করে ফেলেন, এই প্রোডাক্ট তারা বিক্রি করতে পারবে না। তো আমার মনে হয় ডক্টর ইউনূস যদি মানে ভালো মানুষ হতেন তাহলে উনি আওয়ামী লীগকে ব্যান করার কোনো ইয়েই রাখতো না। যেহেতু করে ফেলছেন, আওয়ামী লীগ তো নামতে পারে নাই, ছাত্রলীগ নামে নাই, যুবলীগ নামে নাই, স্বেচ্ছাসেবক লীগ নামে নাই, কেউই নামতে পারে নাই। তো আমাদের তো, আমি আপনাকে আগেও বলছি, আমাদের 10,500 মতন মানুষ মারা গেছে 5ই আগস্টের পর থেকে, 10,500 আমি জানা মতো যেটা জানি। আর বাকি 7 কোটি ভোটার কিন্তু বাংলাদেশে আছে আওয়ামী লীগের ভোটার আরও বাড়ছে। নতুন প্রজন্মের কাছে আমরা যেতে পারি নাই, আমাদের একটা ব্যর্থতা, আমি আপনাকে এটা অস্বীকার করি। আমরা থিঙ্ক করছি যার বয়স 50, নেত্রী ক্ষমতা এসে চিন্তা করছে যার বয়স 50, তাদের ভোটারের দিকে আমরা ওয়াচ করছি। এবং এটা নেত্রীর দোষ আমি বলবো না, এটা আমাদের মন্ত্রী যারা ছিলেন, যারা ওই সেক্টরে ছিলেন, তারা ওই ভোটার দিকেই নজরটা দিয়েছেন। তো যেই 10 বছর 11 বছর ছেলেটা, মনে করেন 2008 সালে তো আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসছেন, তখন থেকে যদি 10 বছর যার বয়স
যার বয়স মনে করেন 7 বছর, তার দিকে 6 বছর, তার দিকে যদি ফোকাসটা দিত তাহলে আওয়ামী লীগের ভোটারও বেড়ে যেত, অবশ্যই। তাই না? এটা আমাদেরও একটা মিস্টেক হয়েছে, আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমি মনে করি এটা আমাদের একটা বড় চরম একটা মিস্টেক হয়েছে, যে এই মিস্টেকটা আমরা করাটা ঠিক হয় নাই। এই মিস্টেকটাও কিন্তু আপনি নেতৃত্ব শুরু করে একটা লোক কিন্তু প্রকাশ্যে বলে নাই যে আমাদের অনেক ভুল হয়েছে। একটা লোক, একজন নেতা কখনোই কিন্তু বলে নাই যে আমাদের ভুল হয়েছে। শুনেন, আমি যদি প্রথমত আমি আপনাকে বলি, আমাদের সভানেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, এখন সাবেক হয়ে গেছেন, তো উনি কিন্তু যথেষ্ট পরিমাণে স্পেস দিয়েছেন, কথা বলেছেন এবং বলেছেন এই এই আন্দোলনটা কি নিয়ে শুরু হয়েছে, এটা বলছে কোটা নিয়ে শুরু হয়েছে। উনি কিন্তু সব কোটাই মাইনা নিছে, কথাটা বুঝতে পারছেন। তো এখন বিদেশের শক্তি যদি চাপ দেয়, সেখানে ওনারও কিছু করণীয় নাই। আর উনি কেন সরি বলবে আমাকে বলেন? ওনার কি কোনো ভুল নেই রাষ্ট্র পরিচালনা? না, শুনেন, রাষ্ট্র পরিচালনা আমি আপনাকে প্রথমত বলি, আমার ভুলটা কি আপনি আমাকে বলতে হবে। আমার ভুলটা কি, উনি কি মানুষ মেরেছেন? উনি কি দেশে মনে করেন বিল্ডিংগুলো বার্নিং করেছেন? জাতিসংঘের অধীনে আপনার একটা তদন্ত হয়েছে। না, এটা তো ভুয়া একটা ইনুস। শুনেন, ইনুস হইল ওই আপনার কি বলে, বাইডেনের পা চাটা ডগ বলাই চলে। সে তো ডগ হিসাবে আমি তাকে ট্রিট করি, বাইডেনের একটা ডগ হিসাবে তাকে ট্রিট করি। সে তো একজন ভালো মানুষ না, তাকে নোবেল পুরস্কার যে দিছে আমি মনে করি তার কোনো যোগ্যতাই নাই। এটা তো মনে করেন বিশাল একটা টাকার বিনিময় হয়েছে। তো সে আমার নেত্রী কেন ক্ষমা চাবে? মানে কি জাতিসংঘ টাকা খেয়েছে আপনার কাছে? না, অবশ্যই। এটা তো শুনেন, আরেকটা গুঞ্জন উঠেছে উনি জাতিসংঘের মহাসচিব হবে, এটা আপনি শুনেছেন কিনা আমি সেটাও জানি না। জাতিসংঘের সাথে তার একটা ভালো রিলেশন আছেন, ইউরোপ ইউনিয়নের সাথে তার একটা ভালো রিলেশন আছেন, ঠিক আছে। এই রিলেশনগুলো তো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্যই। শেখ হাসিনা যদি ওনাকে গ্রামীণ ব্যাংকটা না দিত এবং ওনাকে বাংলাদেশে ওই মর্যাদাটা না দিত, তাহলে তো উনি বাংলাদেশে কিছুই না। আর উনি তো দেশপ্রেমিক না ভাই, আমাকে বলেন উনি কোন দিকটা দেশপ্রেমিক? ওকে, এটা অনেক ভিন্ন প্রশ্ন, অনেক বড় প্রশ্ন আসবে এটা নিয়ে কথা বললে। আমার নেত্রী কেন সরি বলতে হবে আমাকে এটা বলেন। উনি তো কোনো অপরাধ করে নাই, আর যে ব্যক্তিটা অপরাধ করে নাই, কোনো অন্যায় করে নাই, সে কেন সরি বলবে? উনি কিন্তু আপনারা অডিও শুনছেন, লেথাল ওয়েপন ইউজ বলছে। এই দিয়ে আপনি অনেক কিছু সম্ভব, ইফ ইউ ডোন্ট মাইন্ড। এটা পরীক্ষা। শুনেন, উনি যেই ওয়ার্ডটা ইউজ করেছেন, এই আপনাদের সাংবাদিক সম্মেলনে যে ওয়ার্ডটা ইউজ করেছেন, মানে রাজাগারের নাতিপুতিরা, এটাকে কেটে তেল, মরিচ, হলুদ দিয়ে এটাকে এটাকে তিলকে তাল করে এই যে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে মনে করেন এটা বাস্ট করেছেন। তো এটা তো বিশাল টাকার জন্য করেছেন। তো উনি তো এইভাবে কথাটা বলে নাই। আর আমি আমার জাতির সাথে যদি কোনো অন্যায় না করি, আমার দেশকে নিয়ে গেছি মনে করেন সেরা একটা অবস্থানে, তো এখানে আমি তো ক্ষমা চাওয়ার কোনো যুক্তি আসে না। আমি যদি অপরাধ করতাম, আমার নিজেকে গিল্টি ফিল হইতো, আমি যদি মানুষ মারতাম, আমার জন্য আমার কথার জন্য মানুষ মারা দিত, তাহলে তো আমি মনে করি এটা মাইনে নিতাম, আমি সরি বলতাম, ক্ষমা চাইতাম জাতির উদ্দেশ্যে। তা আমার মনে হয় না উনি সরি বলার মতন এমন কিছু করেছেন। ওকে, এত মানুষের মৃত্যুর পরেও যদি মনে হয় যে আপনার কাছে কনফিউজ, যে এটা পরিকল্পিত সময়ে বলে দিবে, ইতিহাস বলবে। আমি আরেকটা কথা, আপনি যে কথাটা বললেন, আমি সরি, আমি আপনাকে আপনি যেই কথাটা বললেন, আবারও উনি যতগুলো মানুষ মারা গিয়েছে, আপনি 5ই আগস্টের পর থেকে আপনি যদি ইতিহাস পেজগুলো দেখেন, এটা তো উনার নেতৃত্বে হয় নাই, সবগুলো তো জামাত, বিএনপি, এনসিপি তারা মাঠে নেমে মারছে। এই পুলিশগুলো 3,500 পুলিশ মারলো। এটা কি আওয়ামী লীগের নেতাকর্মীরা তখন পলাই গেছে? সবাই পলাই গেছে, সবাই দেশ ছেড়ে পলাই গেছে, তো মারলো কারা? ওকে, তো উনি কেন মাপ চান? কেন ওরা পালাইলো কেন? ভাই, উনি এত বছর আপনারা এত কিছু দিলেন আপনার নেতাকর্মীদেরকে। আমি আপনাকে একটা কথা বলি, দেশের প্রধান যে থাকে, সে যদি অর্ডার করে এই লক্ষ লক্ষ মানুষ যেন রাস্তায় বের হয়ে গেছে, তাদেরকে ট্যাকেল দেওয়া কি কোনো ব্যাপার ছিল? আপনি আমাকে বলেন। উনি যদি সেনাবাহিনীকে অর্ডার দিত, তাহলে উনি তো দেয় নাই। ওনার কথা হলো তোমরা কি চাচ্ছ? উনি তো প্রথমত আপনি যেটা বলতেছেন দেশ থেকে চলে গেছে, উনি তো দেশ থেকে যেতে চায় নাই। উনি কি চেয়েছেন? উনি তো সেনাপ্রধানকে বলেছেন আমাকে টঙ্গী বাড়িতে রেখে আসো, আমাকে তুমি বন্দি করে তোমার ক্যান্টনমেন্টে নিয়ে যাও। এই গাদ্দাফিরের বাচ্চা, এই স্বৈরাচারের বাচ্চা, এই নিরক্ষরমের বাচ্চা, এই রাজাগারের বাচ্চা মনে করেন টোটাল গেমের মালিক তো ও তো উনাকে নিয়ে হেলিকপ্টার উঠাইছে, ও গেট খুলে দিছে। ও যখন গণভবনে ঢোকার আগে, গেট খোলার আগে বলছে আপনি যাবেন না আপনার সব কিছু
এখানেই জনগণ করবে। তো এটা তো একটা সেনাবাহিনী করতে পারে না। Okay. তা আমি মনে করব ওর বিচারও বাংলার মাটিতে হবে, ইউনূসের বিচারও বাংলার মাটিতে হবে। শুনে স্বৈরাচার টুডে 2 দিন আগে আর পরে, তাই না? হ্যাঁ। এই স্বৈরাচারের বিচার আপনিও থাকবেন, আমিও মনে থাকবো না, এবং বাংলাদেশের মানুষ ইতিহাস কখনো কাউকে মাফ করে না। অবশ্যই এটা আপনার মানতে হবে। অবশ্যই ইতিহাস কাউকে মাফ করে না। যদি আওয়ামী লীগ কোনো বেয়াদবি করে থাকে, কোনো অন্যায় করে থাকে, তারাও লার্নিং, তারাও শিখছে, শিখানোর অনেক কিছু আছে। আর যখন মানুষ ক্ষমতা থাকে, মানুষের অহংকার, মানুষের পতন। অবশ্যই। তো এই অহংকারটা তো মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন না। উনি কিন্তু দেখেন একটা গরিব রিক্সাওয়ালা, একটা ভ্যানওয়ালা, তাকে জড়াই দইরা খাওয়াই দিছেন। এই অটিস্টিক বাচ্চা যারা আছে তাদেরকে খাওয়াই দিছেন। তো ওনার ভিতরে কোনো অহংকার আমি দেখি নাই। আমি আমার নেত্রীর সাপোর্ট আমি করছি না, বাট যেটা রিয়েলিটি সেটা আমি বলছি। ওকে, আপনি একটু কথা এর আগে বললেন যে এই যে নির্বাচন হলো, নির্বাচনে আপনার যেহেতু নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে, এই জন্য তারা কিছু ভোট প্রয়োগ করেনি, কিন্তু একটা সময় কিন্তু এই জামায়াতের কিন্তু অনেক নেতাকর্মীকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদের ফাঁসি রায়ের পরে আপনি দেখছেন কি পরিমাণ মানুষ নামছে। তা আপনারা কি আওয়ামী লীগের এত 15 বছর আপনারা ক্ষমতায় ছিলেন, আপনাদের একটা জায়গায় গোপালগঞ্জ ছাড়া কোথাও, গোপালগঞ্জ কিন্তু নেমেছিল, বাট কোথাও কিন্তু নামেনি। যদি সবাই নামেন তো একযোগে, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো না? আচ্ছা, আমার নেত্রী, শুনেন, আপনি যেটা বললেন, এই জামাতকে কেন, মানে না, জামাতকে নিষিদ্ধ করে সেটা অন্য বিষয় না, বাট এরপরও কিন্তু তার রাস্তায় ছিল না। আমি বলি আপনাকে, জামাতকে একটা সংগঠনের নামটাকে নিষেধাজ্ঞা দিয়েছেন। হ্যাঁ, একটা নামকে নিষেধাজ্ঞা দিয়েছেন। ওকে, এটার নামটা হলো জামাতে ইসলাম, হ্যাঁ, দাঁড়িপাল্লা, যেটা রাইট। এই সংখ্যাটারে সে নিষেধাজ্ঞা দিয়েছেন। দলটাকে তো সে দেয় নাই। যদি আমি সরকার ক্ষমতা থাকি 15 বছর, কারো ক্ষমতা আছে, আমি যদি তাকে ব্যান করি, সে রাজনীতি করবে না? এটা আপনি একটু রিয়েলাইজ করেন। রাইট। তো নেতৃত্ব শেখ হাসিনা তো চায় নাই। জামাত একটা দল, ওই দলটাকে ব্যান করা হয়েছে, নামটাকে ব্যান করা হয়েছে। জামাতের কার্যকলাপ তো এটা বন্ধ করা হয় নাই, না, আরো বাড়ছে, দ্বিগুণ হয়েছে। এই দ্বিগুণের কারণও এই দ্বিগুণটা আমরাই করেছি, আমাদের এমপি মন্ত্রীরাই করেছেন। স্পেস দিয়েছে। স্পেসটা কোত্থেকে দিয়েছেন? আমার মনে করেন, আমি আপনাকে একই কথা বারে বারে বলছি, বলাটা ঠিক না, অসুবিধা নেই। মনে করেন আমি আমার এলাকার মন্ত্রী, মনে করেন আমি খাদ্যমন্ত্রী, বলেন ওকে, আমি খাদ্যমন্ত্রী, আমি মন্ত্রী হলাম, আমার মা মরে গেল, আমার বাবা মরে গেল, আমি বিশাল করে মনে করেন 5,000 লোকের একটা এতিমখানা খুলে দিলাম, মাদ্রাসা খুলে দিলাম 2,000-এর। তো এই এতিমগুলা কোত্থেকে এই জামাতের প্রশিক্ষণগুলা নিচ্ছে? আপনি গভর্নমেন্টের টাকা খেয়ে, আমার গভর্নমেন্টের টাকা খেয়ে, বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা খেয়ে জামাত শক্তিশালী হয়েছেন। জামাতের ইসলামিক শিক্ষাকে কি নিরুৎসাহিত করবেন? ভাই, আমি তো, শুনেন, ইসলামী শিক্ষা আল্লাহ নবী বলে নাই, আল্লাহ বলে নাই তুমি ইসলাম জানো, তুমি কোরআনের হাফেজ, তার মানে তুমি বাম্পিং করে মানুষ মেরে ফেলো। অবশ্যই এটা বলছে মানুষ হত্যা মহাপাপ, অবশ্যই এটা আপনি করতে পারেন না। তো এটা তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা কেন বলেছেন? যখন তারা অ্যাগ্রেসিভ হয়ে গেছেন, বাংলা বাই অ্যাগ্রেসিভ হয়ে গেছেন, বা 21-এর গ্যানেট হামলা অ্যাগ্রেসিভ হয়ে গেছেন। তো এখানে তো অ্যাগ্রেসিভের কারণে এই দলটাকে ব্যান করা হয়েছে। বিএনপিকে তো ব্যান করা হয় নাই, অন্য দল যারা ছিল তাদেরকে তো ব্যান করা হয় নাই না। আচ্ছা, আমরা এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই। যেহেতু নির্বাচন হয়ে গেছে, একটা নতুন সরকার ক্ষমতায় যাচ্ছে, বিএনপির তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, সবকিছু মিলিয়ে এটাই নিশ্চিত। তো আওয়ামী লীগের কি প্রত্যাশা থাকবে তারেক রহমানের কাছে? আমি প্রথমত আপনাকে বলি, আওয়ামী লীগের যেটা তাদের চাওয়া পাওয়া, আমার নেত্রী, আমি মনে করি শহীদ জিয়ার, তার ডিএনএ দিয়ে, তার ব্লাড দিয়ে তারেক জিয়া এসেছেন এই দুনিয়াতে, তাই না? তার ভিতরে রাজনীতির রক্তের ছিটাফোঁটা আছে অবশ্যই। আর ওনার বাবা শহীদ জিয়া প্রেসিডেন্ট ছিলেন, সেনাপ্রধান ছিলেন, এটা, এবং মুক্তিযোদ্ধার পক্ষে ছিলেন। এটা আমি আপনাকে আগেও বলছি, আমি কিন্তু এটা অস্বীকার করব না, সুযোগ নেই, আমি করবই না, এটা আমি করবই না। আর প্রথমত ওনার মা 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, আর লন্ডনে উনি 17 বছর থেকে, আমার মনে হয়, আমি আগে বলছি আপনাকে, ভালো কিছুই শিখে গেছেন উনি। ওনার বক্তব্যগুলো যদি আপনি ফলো করেন, উনি কিন্তু প্রতিহিংসার কোনো কথাই বলছেন না, এখনো বলছেন না। এইটাই একটা রাজনীতিবিদের হওয়াটা উচিত, উদ্দেশ্য হওয়াটা উচিত, এই টাইপের হওয়া উচিত আমার মনে হয়। কেন আমি ক্ষমতা আসলাম,
উনি 10 বছর থাকবে এটার গ্যারান্টি আপনি দিতে পারবেন না, কেউ বলতে পারবে কেউ পারবে না। বাংলাদেশের জনগণ আর এটা মেনে নিবে না। আপনি আমার থেকে শুনেন, সেটাই, আপনি খারাপ করবেন, আপনাকে টেনে নামাই ফেলবে আবার, তাই না? তো আমার মনে হয় টেনে নামানোটা শিখে গেছে। হ্যাঁ, বাংলাদেশের জনগণ এটা ধারণ করে ফেলছেন, যেই সরকারই আসুক ভালো কিছু করবে, ভালো কিছু পাবে। ওকে, আপনি ভালো কিছু দিবেন দেশের জন্য, নিশ্চয়ই আপনি ভালো কিছু পাবেন। আপনি খারাপ কিছু করবেন, দেশের জনগণ আর বোকা না, তারাই টেনে নামিয়ে ফেলবে আপনাকে। আর সেকেন্ডে হইল উনি, আমি মনে করি আপনি দেখেছেন এই অনেকগুলা আওয়ামী লীগের পার্টি অফিস খুলে দিয়েছেন, তো আমি ওনাকে স্বাগত জানাই, ভেরি গুড। আম স্যালুট ফর তারেক জিয়া, এবং শহীদ জিয়ার ছেলে হিসাবে তাকে আমি স্যালুট করি। এটাই কারণ সে তার ক্ষমতা আসার আগেই, সংসদে শপথ নেওয়ার আগেই সেই যেই অ্যাক্টিভিটিসটা তার, এবং আওয়ামী লীগের প্রতি যেই তার সিম্পিতি, ভালোবাসা, তার যেই ভালোবাসা, বিভিন্ন অফিস আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটাকে উঠায় নেওয়া, আমি তাকে স্বাগত জানাই। বাহ, এটাই হোক, দেশের জন্য ভালো হোক। কিন্তু একসময় এই রাজনীতি করার অধিকার প্রত্যেকটা মানুষেরই আছে আমার মনে হয়। অবশ্যই আর আপনি যদি স্বাধীনতার ৭১-এর পর থেকে যদি দেখেন, আমরা কিন্তু দুইটা দলেই বাংলাদেশের নেতৃত্বে, মানে নেতৃত্বে, জি, শহীদ জিয়া, বঙ্গবন্ধু, খালেদা জিয়া, জননেত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া, জননেত্রী শেখ হাসিনা, আবার খালেদা জিয়া, আবার 3বার হইল শেখ হাসিনা, আবার তারেক রহমান। তো দেখেন, রাজার ছেলে কিন্তু রাজাই হবে, এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। এটাই আমরা দেখে আসছি। এখন যদি আমি বাংলাদেশে গিয়ে প্রেসিডেন্ট হতে চাই, আমি পারবো না, আমার ব্যাকগ্রাউন্ড লাগবে, আমার ফ্যামিলিকেও থাকতে হবে। তো তারেক জিয়া যেমন প্রেসিডেন্ট হয়েছে, আর আমাদের নেত্রীর পরিবার যারাই আছে, পুতুল আন্টি আছেন, আমাদের জয় মামা আছেন, কেউ না কেউ তো হবেই, কেউ না কেউ হবেই, এবং বাংলাদেশ জনগণই এটা নেবে, আমি আপনাকে বলছি। ওকে, আপনি একটু আগে বললেন যে তারেক রহমান ভালো একটা স্পেস দিচ্ছে আওয়ামী লীগকে, অথচ এই তারেক রহমানকে আপনার নেতৃত্ব শুরু করে আওয়ামী লীগের নেতা কর্মী খাম্বা তারেক শুরু করে কতভাবে নেগলেক্ট করছে ভাই, অথচ সেই তারেকই আপনাদেরকে স্পেস দিচ্ছে। না, আমি আপনাকে বলি, আপনি যেই কথা বলছেন, প্রথমত তারেক জিয়া 213টা সিট পেয়েছে, হ্যাঁ, ইজ নট জোক, না, ইজ নট জোক, অবশ্যই না। আপনি কি মনে করেন ভোট কেন্দ্রে কি আওয়ামী লীগের নেতৃবৃন্দ যায় নাই? সাধারণ আওয়ামী লীগ যারা ধারণ করে, মুক্তিযোদ্ধাকে যে ধারণ করে, তারা কি ভোট কেন্দ্র যায় নাই? তারা কি দানের শীষে ভোট দেয় নাই? কেন দিয়েছে সেটা আপনাকে প্রশ্ন করেন। তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধার পক্ষে যারা, সপক্ষে যারা, তারা কখনো চায় না রাজাকাররা ক্ষমতা আসুক, সেই জন্য গিয়া দানের শীষে মারছে। ওকে, তাহলে আপনি বাংলাদেশ, তাহলে এটা কি একটা ফেভার না ভাইয়া? অবশ্যই ফেভার, অবশ্যই। আমি চাই যে একটা সৌহার্দ্যপূর্ণ রাজনীতি হোক। আচ্ছা, আপনি জামায়াতের কথা বললেন, বাংলাদেশকে, জামায়াতকে তো নানাভাবেই কোণঠাসা করা হয়েছে গত 15 বছর, এরপরেও অলটুগেদার এনসিপি সহ 77টা সিট পেয়েছে। এই উত্থানটাকে কিভাবে দেখছেন আপনি? শুনেন, যেই বনে বাঘ নেই, এই বনে বিড়ালও বাঘ হয়ে যায়। রাইট, যেই বনে বাঘ থাকে না, এই বনের নেরি কুত্তা আছে না, কুকুর, সেইটাও রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যায়। তো মাঠে তো মনে করেন রয়্যাল বেঙ্গল টাইগার যেই, সে তো নাই, এখন নেরি কুত্তা তো অনেক কিছু হবে। জামাত কি ভাই, এটা কি পসিবলের একটা কথা বললেন? 73টা সিট জামাত পাবে, মুক্তিযোদ্ধার যে বিপক্ষে ছিল, দেশটাকে যে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশ পেয়েছি আমরা, যে দেশটাকে পাকিস্তানের হানাদের কাছে তুলে দিয়েছেন, সেই জনগণ কি মেনে নিবে? এটা তো যেটা হয়েছে, এটা তো টোটালি মানে একটা সাজানো নির্বাচন হয়েছে। জামাতকে ভোট দেওয়া হয়েছে, জামাতকে কেন ভোট দিবে? তাদের ভবিষ্যৎ কি মনে হয়? তাদের ভবিষ্যৎ অন্ধকার। আপনি শুধু আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা তুলে নেন, তাদের ভবিষ্যৎ যদি অন্ধকার না হয়, আপনার সাথে আবার টকশোতে এসে কথা বলবো। ওকে, জামাতের এত ভোটার, এত মানুষ, কিসের ভোটার? এত মানুষ, ওদের কোথায় মানুষ? শুনেন, এই যে 77টা আসন পেয়েছে, 77টা আসন, আমি আপনাকে বলি, কোনোটা আসনেই নির্বাচন সঠিক হয়নি। জামাত যতগুলাতে পেয়েছেন, যদি ওখানে বিএনপির ক্যান্ডিডেট দিত, জামাত গুহারা হারত। শুনেন, বিএনপি একাই 280টা সিট নিয়ে আসতো, বিকজ বিহাইন্ড দ্য ফর আওয়ামী লীগ ভোটার। বুঝতে পেরেছি। কেন এখানে তো দেখেন, ঢাকা 17ই তো এনসিপির যে দাঁড়াইলো, ওর নাম কি?
ঢাকা 15 না, ঢাকা 15 না, ঢাকা 8 হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, মির্জা না, আব্বাস, ও তো পাস আর করে নাই। 15 হচ্ছে নাহিদ। নাহিদের কথা বলতেছি। হুম। তো ওইখানে যদি বিএনপির কোনো ক্যান্ডিডেট দিত, কেন, কাইয়ুম তো ভালো ক্যান্ডিডেট। না আমি আপনাকে বলি, কাইয়ুম ভাইকে, আমার তো এলাকা ওইটা, হুম। কাইয়ুম ভাইকে আপনি কতদিন ছিলেন আই ডোন্ট নো, উনি তো কমিশনার ছিলেন, 3 বারে কমিশনার ছিলেন। হ্যাঁ, তো কাইয়ুম ভাইকে ইচ্ছা করে হারানো হয়েছে। কাইয়ুম ভাই কিন্তু জিতছে, ওই এলাকার কিন্তু একটা জনপ্রিয় ব্যক্তি হলো কাইয়ুম ভাই। রাইট। উনি কিন্তু ওনার রাজনীতি কিন্তু ছাত্রদল থেকে শুরু হয়েছে, হ্যাঁ, এবং ছাত্রদল, মূল দল, সব দল থেকে উনি 3 বারের কমিশনার, আমি আপনাকে বলতেছি। 11 ঢাকা 11। হ্যাঁ, ঢাকা 11, এবং উনি নিট অ্যান্ড ক্লিন একটা মানুষ। রাইট। তার কোনো দুর্নীতি নাই, কিচ্ছু নাই, নিট অ্যান্ড ক্লিন একটা মানুষ। সেই মানুষটাকে হারাই দিয়েছে একমাত্র এনসিবির আনার জন্য। এনসিবি এতগুলো ভোট পায়, আপনি কি, মানুষ কি এত বোকা? আর যেই আসন থেকে দাঁড়াইছে, এই আসন হলো একটা, মনে করেন এই প্রত্যেকটা এম্বাসি ওই 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 এলাকায়, আপনার বুঝতে হবে এটা। ওকে ওকে, এই সবকিছু। বিএনপি এই সিটগুলা ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন। আচ্ছা, আমরা অনেক কিছু, আমি আপনাকে বলি অনেস্টলি, বিএনপি এবং তারেক সাহেব ইচ্ছা করে এই সিটগুলো ছেড়ে দিয়েছেন। কারণ কি, তারেকের লাভ কি? না, কারণ হইল, শুনেন, আপনি যদি একাই এতগুলো সিট নিয়ে আসেন, আপনার তো বিরোধী দল লাগবে। রাইট। আর এনসিবি মাঠে নেমে যাবে, আন্দোলনে নামবে, আবার জ্বালাপোড়া হবে। তাহলে তো আমি নির্বাচন একটা দিয়ে যদি আমি পাশ করার পরে যদি আবার পরের দিনই মানুষ জনগণ নেমে যায় আন্দোলনে, তো এটা আমার জন্য তো একটা খারাপ একটা জিনিস। অবশ্যই। এটা একটা পাতানো নির্বাচন। এই যাদেরকে এনসিবি যতগুলা হয়েছেন, আবার আমি আপনাকে বলছি, এই জামাত যতগুলো ভোট পেয়েছেন, জামাত 5-6টার সিটের বেশি আশাবাদী না, এটা ইম্পসিবল, এটা হবে না। ওকে। কেন, জামাতের ভোটার আপনি বাট যদি তারা দিন শেষে তারা পেয়েছে, না পেয়েছে ভাই, আপনি তো চাইলে, শুনেন, আপনি গভর্নমেন্ট, প্রথমত আপনার দেখতে হবে ইউনূস কি চেয়েছেন, রাইট, সরকারের প্রশাসন কি চেয়েছেন, আপনার এটা আগে দেখতে হবে। ওকে, সো আমরা এটা একটা ব্যালেন্স হয়েছে, বুঝতে আচ্ছা পেরেছেন? ঠিক আছে, সবকিছু দিন শেষে আমরা চাইবো যে দেশটা ভালো চলুক, বাংলাদেশটা কক্ষপথে চলুক, যেখানে দেশের মানুষ শান্তিতে সৌহার্দ্যপূর্ণভাবে থাকতে পারবে। আমরা শেষ করবো, অনেক কথা বলে ফেলেছি। শেষ করার আগে দেশের জন্য, দেশের মানুষের জন্য আপনি একজন আমেরিকার গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ হিসেবে কিছু বলতে চান কিনা? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমত বলবো, দেশ যারাই আমাদের কর্মী আছেন, নেতাকর্মী আছেন, সবাই শান্ত থাকতে হবে। আর ঝড়ঝাপটাই জীবনে, সবার জীবনে আসে, ভেঙে যাওয়ার কিছু নেই, ঠিক আছে? আপনি মস্কায় গেলে প্রবলেম, আপনি যদি ভেঙে যান প্রবলেম, আবার আপনার উঠা দাঁড়াইতে হবে। তো আমি মনে করি আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন, এই দিন থাকবে না, দিন আমাদের সুদিন আসবে, আর ভয় পাওয়ার কারণ নাই। আবার আমাদের মাননীয় নেত্রীর জন্য দোয়া করবেন, ওনাকে আল্লাহ বাঁচায় রাখুক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। জি, অনেক ধন্যবাদ এমদাদ ভূঁইয়া রাজু, আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আমরা আপনাকে নিয়ে আবার হয়তো আসতে পারি। আর দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। অচিরে এই মুখোমুখি অনুষ্ঠানে অন্য কোনো অতিথি, অন্য কোনো সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় NY71-এর সাথে থাকবেন, এই প্রত্যাশা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।